ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়, রাতভর বিক্ষোভ, স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগের এক দফা দাবি। পিলখানা হত্যাকাণ্ডের সাক্ষ্য গ্রহণে শেখ হাসিনা সহ 15 জনকে ডেকেছে তদন্ত কমিশন, অসহযোগিতা করলে আইন অনুযায়ী ব্যবস্থা। নিলামেও বিক্রি হয়নি সাবেক 24 এমপির বিলাসবহুল গাড়ি, দ্বিতীয়বার হবে নিলাম, দিনক্ষণ নির্ধারণ করবে চট্টগ্রাম কাস্টমস। নাগরিক সুবিধা বঞ্চিত মিরসরাইয়ের আজিজনগরের বাসিন্দারা, নেই পাকা সড়ক কিংবা বিদ্যুৎ, দ্রুত ব্যবস্থার আশ্বাস কর্তৃপক্ষের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি সুরাইয়া শুভ্রা। এবার বিস্তারিত। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবিতে বিক্ষোভে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। রাজু ভাস্কর্য ও আশেপাশের এলাকায় বিভিন্ন দাবিতে স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা। রাত 1:45টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল থেকে শিক্ষার্থীরা এই বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় মাগুরায় 8 বছরের শিশুসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ধর্ষণের ঘটনায় দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা। একই সঙ্গে ব্যর্থতার জেরে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে পদত্যাগ করার এক দফা দাবি জানায় ঢাবির বিভিন্ন হলের শিক্ষার্থীরা। তারা জানায়, ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে যাওয়া 8 বছরের শিশুকে ধর্ষণের ঘটনার 3 দিন পর 4 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ওই শিশুর মা বাদী হয়ে সদর থানায় 4 জনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলা করেন। শিশুটির বোনের স্বামী সজীব শেখ, বোনের শ্বশুর হিটু শেখ, বোনের শাশুড়ি জাহেদা ও বোনের ভাসুর রাতুল শেখকে আসামি করা হয়েছে। এ মামলায় এজাহারভুক্ত 4 জনকেই গ্রেপ্তার করা হয়েছে। এদিকে ধর্ষণের শিকার শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সম্মিলিত সামরিক হাসপাতাল CMH-এ স্থানান্তর করা হয়েছে। দর্শক, এই নিয়ে জানাতে মাগুরা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম। কামরুল, শিশু ধর্ষণের ঘটনায় সবশেষ কি তথ্য আছে? পরিবার ও এলাকাবাসী কি বলছে এবং সেই সাথে পুলিশের সঙ্গে কি কথা বলতে পেরেছেন? 8 বছরের শিশু আসিয়া, সে তার বোন এবং ভগ্নিপতির বাড়িতে বেড়াতে এসেছিলেন। গত 5ই মার্চ দিবাগত রাতে এই নির্মম ধর্ষণের শিকার হয়েছে আসিয়া। পরবর্তীতে তাকে মাগুরা সদর হাসপাতালে নেওয়ার পর ফরিদপুর মেডিকেলে তাকে রিফার করা হয়। সর্বশেষ ঢাকা মেডিকেল থেকে এখন CMHS এ তার নিবিড় চিকিৎসা চলছে। আমরা ডাক্তারের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে তার ফুসফুস সেটা আসলে মানে একদম ইনফেকশন করেছে। আর তার গলায় যে দাগ ছিল তাতে বোঝা যায় যে সেখানে ডাক্তার যেটি বলছেন যে ধর্ষণের আলামত তো আছেই, ধর্ষণের পরে যে হয়তো তাকে একটা হত্যার চেষ্টা করা হয়েছিল বা হত্যা করেছে, মারা গেছে, এইভাবে ফেলে রেখেই এই ধর্ষণকারী চলে গিয়েছিল। তা এখন সে নিবিড় পর্যবেক্ষণে আছে, ICU-তে আছে। আর সর্বশেষ যেটি আমি মানে মাগুরা পুলিশের থেকে জানতে পেরেছি যে ধর্ষিতার মা গতকাল শনিবার দুপুর 1:45টার দিকে মাগুরা সদর থানায় এসে একটি মামলা করেছে। সে মামলায় পূর্বেই 4 জন গ্রেপ্তার ছিল। সেই পূর্বের 4 জন গ্রেপ্তার ছিল তার মধ্যে হলো এই ধর্ষিতার বোনের শ্বশুর, ধর্ষিতার বোনের স্বামী এবং ওনার ভাসুর আর ওনার শাশুড়ি, এই ধর্ষিতা বোনের শাশুড়ি। তারা এখন সেখান থেকে তাদেরকে কালকে আপনার আদালতের মাধ্যমে হাজতে প্রেরণ করা হয়। আজকে সর্বশেষ তদন্তকারী কর্মকর্তার সাথে আমরা যোগাযোগ করেছি। তারা বলেছে যে আজকে আদালতে তাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে। রিমান্ড শেষে অতিরিক্ত জিজ্ঞাসাবাসের মাধ্যমে আসলে ধর্ষণের যে মূল মোটিভ সেটা উদ্ঘাটন করা হবে বলেই আমাদের সর্বশেষ সেটি জানিয়েছেন। এই ছিল আমাদের কাছে আসলে সর্বশেষ তথ্য আর কি। জি কামরুল, আপনাকে ধন্যবাদ।
2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ডের বিষয়ে সাক্ষ্য গ্রহণের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 15 জনকে আহ্বান করেছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। এ বিষয়ে বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষ্য গ্রহণ কার্যক্রম 31 মার্চের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এজন্য বিজ্ঞপ্তি প্রকাশের 7 দিনের মধ্যে সাক্ষীদেরকে তাদের সুবিধা মতো সময়সূচি লিখিতভাবে কমিশনকে জানাতে হবে। সাক্ষীরা ফোন, ইমেল বা চিঠির মাধ্যমে সময়সূচি কমিশনের কাছে পাঠাতে পারবেন। বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়েছে, কোনো সাক্ষী অসহযোগিতা করলে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন থেকে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা সাবেক 24 এমপির 24টি বিলাসবহুল গাড়িসহ 44টি গাড়ি নিলামে উঠলেও বিক্রি হয়নি। তাই দ্বিতীয়বার নিলামে তোলা হবে গাড়িগুলো। তবে সে বিষয়ে এখনও দিনক্ষণ নির্ধারণ করেনি চট্টগ্রাম কাস্টমস হাউস। আফসানা নূরের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা সাবেক এমপিদের 24টি সহ মোট 44টি গাড়ির নিলাম প্রক্রিয়া গত 27 জানুয়ারি শুরু হয়। দরপত্র জমা কার্যক্রম চলে 16 ফেব্রুয়ারি পর্যন্ত। 19টি গাড়ির বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করেছেন আমদানিকারকরা। বাকি গাড়িগুলো নিয়ে প্রথম নিলাম হয়েছে, কিন্তু 60% মূল্য না পাওয়ায় বিক্রি করা হয়নি। তাই দ্বিতীয়বার নিলামে তোলা হবে। যেহেতু আমাদের প্রথম নিলাম গিয়েছে, প্রথম নিলাম যদি আমরা 60% না পাই, সেক্ষেত্রে বিক্রির কোনো সুযোগ থাকে না। এটা নিলামের যে মিটিং আছে, নিলাম যে কমিটি আছে, সেই কমিটির সদস্যরা যাচাই বাছাই করে দেখবে 60% কভার করছে কিনা। যদি না হয় তাহলে আমরা পরবর্তী দ্বিতীয় নিলামে যাবো। এটা তবে অকশনে নির্ধারিত মূল্য না পাওয়ার কথা জানিয়েছেন এই কর্মকর্তা। অকশনের এই বেড়াজাল থেকে আমরা বেরোতে পারছি না। প্রথম হচ্ছে, অকশনে প্রথমে যাওয়ার পরে নির্ধারিত মূল্য পাওয়া যায় না, সেটা আবার করতে হয়। বন্দর সচিব জানান, মামলা সংক্রান্ত জটিলতা এবং রিজার্ভ প্রাইস সমস্যার সমাধানে কাস্টমসের সাথে সমন্বয় করে কাজ করা হচ্ছে। আমরা কাস্টমসের সাথে নিয়মিত সমন্বয় করছি, ওনারাও চেষ্টা করছেন। কয়েকটা অকশন পরপর হয়েছে, আরও সামনে হবে। তো আমরা দেখি, আমরা পজিটিভলি আশা করছি যে এই মামলা সংক্রান্ত জটিলতা এবং রিজার্ভ প্রাইজের এই সমস্যা সমাধান হয়ে একটা পর্যায়ে আসবে। সংসদ সদস্যদের গাড়িগুলো টয়োটা ল্যান্ড ক্রুজার মডেলের, যার প্রতিটির সংরক্ষিত মূল্য নির্ধারণ করা হয় 9,67,00,000 টাকা। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। সব রকম সুবিধা বঞ্চিত চট্টগ্রামের মিরসরাইয়ের আজিজনগরের বাসিন্দারা। প্রায় 500 মানুষের সুপেয় পানির জন্য রয়েছে একটিমাত্র টিউবওয়েল। নেই কোনো পাকা সড়ক, নেই বিদ্যুৎ। মোমবাতি ও হারিকেন জ্বালিয়েই করতে হয় সব কাজ। কেউ অসুস্থ হলে তাকে ডাক্তারের কাছে নিতে পড়তে হয় নানা বিড়ম্বনায়। কামরুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন মোহাম্মদ ওয়ালিউল্লাহ। চট্টগ্রামের মিরসরাইয়ের আজিজনগরে বছর জুড়েই থাকে পানির সংকট। বিগত 40 বছরেও পাকা হয়নি কোনো সড়ক, নেই বিদ্যুৎ ব্যবস্থা। ঝড় বৃষ্টি হলে ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারে না। ডেলিভারি কেস কিংবা কেউ অসুস্থ হলে নেওয়া যায় না ডাক্তারের কাছে। এমনকি এ অঞ্চলে ভালো বিয়ের প্রস্তাবও নাকি আসে না। 20টি মাটির সিঁড়ি পেরিয়ে প্রায় 30 ফুট নিচে গিয়ে এভাবে পানির ব্যবস্থা করতে হয় এখানকার বাসিন্দাদের। সকাল 6টা থেকেই সিরিয়াল ধরে সবাই পানি সংগ্রহ করেন। তাতে কতটা কষ্ট হয় তা শুধু ভুক্তভোগীরাই জানে। বিয়ের পরে আমি নাস্তা কিছু বানাতে পারছি। হানি লেতে বহুত কষ্ট হয়ে যায়। আমরা হার রোজার দিনে গরু দোকান আছে, ছেলে মেয়ে আছে, গাড়ি নাই, কল নাই, আমরা কি করি চলি। একটু একটু পানি উঠে, তার মধ্যে এখন হয়তো মাঘ মাস খাইতে পারবো, ফুসফাসের মধ্যে পানিটা বন্ধ হয়ে যায়। ভালো কোনো রাস্তা না থাকায় প্রায়ই পড়তে হয় বিড়ম্বনায়। 3 কিলোমিটার দূরে রয়েছে একটি বিদ্যালয়, সেখানেই পড়তে যান এই গ্রামের কোমলমতি শিক্ষার্থীরা। কিন্তু রাত হলেই পড়াশোনা করতে হয় কুপির আলোয়। আমরা এই আজিজনগরবাসী যা প্রায় 40 বছর এখানে বসত করতেছি। এই রাস্তাটা এখনো সংস্কার হয় নাই। ছেলে মেয়ে স্কুলে যেতে পারতেছে না। অনেক সময় রোগীগুলো অসুস্থ হয়, রাত বিরাত গাড়ি নিয়ে আসতে পারে না। অনেক চিন্তিত ড্রাইভারকে ফোন দিয়ে যে আমাদেরকে একটু আজিজনগর থেকে আসে নিয়ে যাও। ড্রাইভার বলে আজিজনগর গাড়ি যাবে না, আপনারা হাঁটিয়ে আসেন। গভীর নলকূপ ও রাস্তার বিষয়ে চেয়ারম্যান ও জনস্বাস্থ্য বিভাগকে নির্দেশনা প্রদান করা হয়েছে। শীঘ্রই সমস্যার সমাধান হবে বললেন এই কর্মকর্তা। কষ্ট করছে জনগণ, এই বিষয়টা নিয়ে জনস্বাস্থ্য প্রকৌশলীর সাথে কথা বলে ইতিমধ্যে আমার করার ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যানকে বিষয় নির্দেশনা দেওয়া হয়েছে। রাস্তার উন্নয়ন সহ বিদ্যুৎ ও নলকূপ স্থাপনে প্রয়োজনীয় উদ্যোগ নেবে কর্তৃপক্ষ। আশা
গ্রামবাসীর। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা সংবাদ। মেহেরপুরে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে ক্যাপসিকামের, ফলনও হয়েছে ভালো। ন্যায্য মূল্য নিশ্চিত সহ চাষ বাড়াতে পারলেই কমবে আমদানি নির্ভরতা। এছাড়া প্রয়োজন স্থায়ী বাজার সৃষ্টি করা। ক্যাপসিকাম চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে কৃষি বিভাগ। ফারুক আহমদের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। চলতি বছর মেহেরপুর জেলায় প্রায় 10 বিঘা জমিতে বিদেশি সবজি ক্যাপসিকাম চাষ শুরু হয়েছে। অনুকূল আবহাওয়া, উপযুক্ত মাটি থাকায় কৃষকরা এ সবজির চাষাবাদ করছে। প্রতি বিঘা জমিতে ক্যাপসিকাম চাষে 10 থেকে 15,000 টাকা খরচ হলেও 70 থেকে 80,000 টাকা আয় হচ্ছে। মেহেরপুর সহ বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে ক্যাপসিকাম। তবে এ সবজিটি খেতে অভ্যস্ত না হয় স্থানীয় হাট বাজারে বিক্রি কম হয়। সেজন্য দূর দূরান্তে ক্যাপসিকাম বিক্রি করায় লাভের পরিমাণ কিছুটা কম হচ্ছে। প্রতি কেজি ক্যাপসিকাম 120 থেকে 150 টাকা পর্যন্ত বিক্রি করা যায়। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, তো অল্প খরচে তো দেখতে পাচ্ছি যে খুব ভালো লাভবানজনক একটা ফসল। আমরা বাজার পাইনি, বাজারটা যদি সফল ভালো হয় এবং করা যাবে ইনশাআল্লাহ। আমি দেখতে এসেছি, তা দেখলাম ভালোই ফলন। দোআঁশ ও বেলে দোআঁশ মাটি ক্যাপসিকাম চাষের জন্য উত্তম। প্রায় সব মৌসুমে ক্যাপসিকাম চাষ সম্ভব, তবে অক্টোবর থেকে নভেম্বর বীজ বপন করার উপযোগী সময়। লাগানোর পরে আল্লাহর সঙ্গে ক্যাপসিকাম মোটামুটি ভালোই হয়েছে। 7 শতক জমিতে যদি বেচা কিনা করি 40 থেকে 45,000 টাকা ইনশাআল্লাহ হতে পারে। জেলাব্যাপী ক্যাপসিকাম চাষ ছড়িয়ে দিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করছে। আমরা যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের মাধ্যমে কৃষকদের বিভিন্ন ধরনের বীজ সহায়তা থেকে শুরু করে অন্যান্য রাসায়নিক সার, বিভিন্ন ধরনের উপকরণ আমরা দিয়ে সহায়তা করছি। পুষ্টিগুণ সমৃদ্ধ বিদেশি সবজি ক্যাপসিকামের আবাদ দেশে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আফরিন পপি, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও 3 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 7 জন। যুদ্ধবিরতির চুক্তি সত্ত্বেও ইসরায়েল প্রায় প্রতিদিনই গাজায় হামলা চালাচ্ছে এবং এতে ঘটছে হতাহতের ঘটনাও। এছাড়া গাজা ভূখণ্ডে ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও 7 জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা 48,450 ছাড়িয়ে গেছে। আহতদের উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। জাতিসংঘের মতে ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় 85% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরে বেশ কয়েকটি রেকর্ডের সাক্ষী হয়েছে ক্রিকেট বিশ্ব। ফাইনালের আগে দলীয় রান, ব্যক্তিগত রান ছাড়াও এবারের আসরে দেখা মিলেছে সর্বোচ্চ ছক্কারও। কি কি রেকর্ড হয়েছে তাই জানবো কাজীপাপুর ডেস্ক রিপোর্টে। শেষের অপেক্ষায় চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর। বাকি আছে শুধু ফাইনাল ম্যাচটি। 14 ম্যাচের ভেতর 11 ম্যাচে এসেছে ফলাফল। বৃষ্টিতে পণ্ড হয়েছে 3 ম্যাচ। সেই 11 ম্যাচেই পুরো বিশ্ব দেখেছে বেশ কয়েকটি রেকর্ড। টুর্নামেন্টের দলীয় সর্বোচ্চ 362 রানের রেকর্ড করেছে নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লাহোরের দ্বিতীয় সেমিফাইনালে এই রানটি তোলে কিউইরা। এই ভেন্যুতেই ইংল্যান্ডের করা গ্রুপ পর্বের ম্যাচে 351 রান টপকে অস্ট্রেলিয়া তোলে 356 রান। ইংলিশদের ধরাশায়ী ম্যাচে 177 রানের অনবদ্য এক ইনিংস খেলেন আফগান তারকা ইব্রাহিম জাদরান। এটি চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড। এর আগে এই আসরে অস্ট্রেলিয়ার বিপক্ষে বেন ডাকেটের করা 165 রানের ইনিংসটি এখন পর্যন্ত টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। আগের রেকর্ডটি ছিল 2004 সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে 145 রান করা নিউজিল্যান্ডের নাথান অ্যাস্টেলের। ম্যাচের হিসেবে মোট রানের রেকর্ডটি হয়েছে এবারের আসরে। অস্ট্রেলিয়া ইংল্যান্ড ম্যাচে 707 রান দেখেছিল ক্রিকেট বিশ্ব। এটি এখন শীর্ষে। 2 আছে দ্বিতীয় সেমিফাইনালে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ম্যাচে হওয়া 674 রান। আগের রেকর্ডটি ছিল 643 রানের, যা 2017 চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত ও শ্রীলঙ্কার ম্যাচে হয়েছিল। এখন পর্যন্ত 127টি ছক্কার মার দেখেছে এবারের আসর, যা চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড। 2017 সালে 113টি ছক্কা হয়েছিল পুরো টুর্নামেন্টে। সর্বোচ্চ 14টি সেঞ্চুরি হয়েছে এবারের আসরে। টুর্নামেন্টের ইতিহাসে এটি যে কোনো এক আসরে সর্বোচ্চ শতকের সংখ্যা। দ্বিতীয় সেমিফাইনালে মাত্র 67 বলে সেঞ্চুরি হাঁকিয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটা দখলে নেন ডেভিড মিলার। এই আসরে জশ ইংলিশে করা 77 বলে সেঞ্চুরিটি এখন টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম।
এর আগে 2002 সালে ইংল্যান্ডের বিপক্ষে 77 বলে দ্রুততম সেঞ্চুরি রেকর্ডটি করেছিলেন সাবেক ভারতীয় তারকা বীরেন্দর সেহবাগ, যা 23 বছর রেকর্ড ভাঙার সাক্ষী এবারের দর্শকরা। সবশেষ বলাই যায় এবারের আসরটা যেন ছিল ব্যাটারদেরই। কাজী পাপ্পু, মোহনা। দর্শক, এই পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানের আজকের অতিথি মোহনা টেলিভিশনের রিপোর্টার উষা ফেরদৌস। উষা ফেরদৌস, আজকের পত্রিকার প্রতিদিন অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আজকে আমরা জেনে নিব পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলো, তারপর আলোচনায় আসবো। শুরুতেই জেনে নেব প্রথম আলো। প্রথম আলো শিরোনাম করেছে 1/11-র সময় মার্কিন নীতিতে বড় ভুল ছিল। মাগুরার সেই শিশুকে সিমেচে নেওয়া হলো, গ্রেপ্তার 4। বাধা পেরিয়ে স্বপ্ন পূরণের প্রত্যয়। দৈনিক ইত্তেফাক, বোতলজাত সয়াবিনের সরবরাহ স্বাভাবিক হয়নি, কমেছে খোলা তেলের দাম। রমজানের প্রথম সপ্তাহে নিত্যপণ্যের বাজার। ছোট্ট শরীরে পাশবিক নির্যাতনের বহু ক্ষত। সমকাল শিরোনাম করেছে নির্বাচন ঘিরে সন্দেহ শঙ্কায় বিএনপি। ক্ষোভে ফুঁসছে দেশ, মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ প্রতিদিন, বাড়ছে আন্তঃক্যাডার সংকট, দূর হয়নি ক্ষোভ, ঈদের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। নৈরাজ্য করতে বিপুল অর্থ ঢালছে পতিত স্বৈরাচার। যুগান্তর করেছে ধর্ষণের বিচার চেয়ে মধ্যরাতে বেরিয়ে এলো ঢাবি ছাত্রীরা। রাজু ভাস্কর্যের সামনে অবস্থান। আসিফ নজরুলের মুজিব বন্দনা, প্রিয় বঙ্গবন্ধু, 2020 সালের 17 মার্চ লেখা একটি কবিতা। বণিক বার্তা, সাশ্রয় নেই জনপ্রশাসনে, খরচ বেড়েই চলেছে। ক্ষমতা ও জনতার দৃষ্টিভঙ্গিকে চ্যালেঞ্জ করতে না পারলে নারীর ক্ষমতায়ন হবে না। নারী দিবসে বণিক বার্তার আলোচনায় বক্তারা। শেষ করব দ্য ডেইলি স্টার দিয়ে। ডেইলি স্টার করেছে রিসেন্ট অ্যাটাকস অন উইমেন আর ডিপলি কনসার্নিং। টাকা 2.21 crore extorted daily from city transport। শিরোনামগুলো আমরা দেখে নিলাম। শুরুতেই যেটি নিয়ে হচ্ছে সারা দেশ উত্তাল, মাগুরার সেই শিশুকে সিমেচে নেওয়া হয়েছে, গ্রেপ্তার ইতিমধ্যে 4। এবং মধ্যরাত থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ প্রতিবাদে নেমেছে রাজু ভাস্কর্যের সামনে। এমন কেন হচ্ছে? আপনি দেখেন হচ্ছে আসলে বাংলাদেশ নারীর জন্য খুবই ভালনারেবল, বর্তমান যে অবস্থায় আছে খুবই ভালনারেবল অবস্থায় আছে এবং খুবই নারী এবং শিশুরা খুবই হচ্ছে নাজুক পরিস্থিতিতে আছে। দেখেন আপনি মাগুরার যে শিশুটি ধর্ষণের শিকার হয়েছে, উনি হচ্ছে তার পরিবারের লোকজন ধারাই হচ্ছে ধর্ষণের শিকার হচ্ছে। এবং আপনি যেটা আমি আপনাকে বলতে চাচ্ছি যে নারীরা এবং শিশুরা সবসময় কাছের পুরুষ বা কাছের আত্মীয় স্বজন এবং কাছের বন্ধুবান্ধব দ্বারাই হচ্ছে বেশিরভাগ হচ্ছে ক্ষেত্রে ধর্ষণের শিকার হচ্ছে। তো একটা শিশু মানে কেন ধর্ষিত হবে, এইটাই তো হচ্ছে 21 শতাব্দীতে সভ্য জগতে এসে তো আমাদের এটাই প্রশ্ন যে একটা শিশু কেন ধর্ষিত হবে। কারণ হচ্ছে একটা শিশুকে নিরাপদে বেড়ে ওঠা এবং তার হচ্ছে বেড়ে ওঠা নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে পরিবার, সমাজ, রাষ্ট্র সবার। তাহলে নিশ্চয়ই এখানে সবারই হচ্ছে ভুল আছে বা হচ্ছে তাদের দায়িত্বের গাফিলতি আছে, নাহলে হচ্ছে শিশু কেন ধর্ষণ হবে এবং হচ্ছে কাছের পুরুষ দ্বারা। মাগুরা সেই শিশুটির কথাই যদি আসি এবং সেই শিশুকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে হচ্ছে পুরো দেশ হচ্ছে উত্তাল এই মুহূর্তে। এবং গতকাল রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রীরা তারা হচ্ছে ধর্ষণের প্রতিবাদে হচ্ছে সভা করেছে, সেমিনার করেছে এবং হচ্ছে বিক্ষোভ করেছে। তো শিশুদের এই নিরাপদ পৃথিবী এবং নিরাপদ বাংলাদেশ দেওয়ার জন্য আমাদের আইনে যথেষ্ট দুর্বলতাও আছে, আবার হচ্ছে আইনের যে প্রয়োগ সেটিরও যথেষ্ট অভাব আছে। আমরা গ্রামের যদি দেখি, সেই গ্রামীণ সমাজে আমরা দেখি যে হচ্ছে যে ধর্ষিত নারী বা শিশুকে হচ্ছে যে সালিশের মাধ্যমে হচ্ছে ম্যানেজ করে নিয়ে যাচ্ছে যে ঠিক আছে তা
কিছু টাকা পয়সা দিচ্ছে যে লোকলজ্জার ভয় আছে, ঠিক আছে তোমরা এটা চেপে যাও, পরবর্তীতে আমরা দেখতে। আসলে কিন্তু বিচারের নামে কিছুই হচ্ছে না। তো আসলে এই যে কারণগুলো এগুলি কিন্তু হচ্ছে ধর্ষণকে উৎসাহিত করছে। যেমন একটি কথা বারবার হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম বা বিক্ষোভের মাধ্যমে উঠে এসেছে যে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড হওয়া উচিত, এবং মৃত্যুদণ্ড হওয়া উচিত এবং এটি প্রকাশ্যে জনসম্মুখে হলে আরও ভালো হয়। তাহলে হচ্ছে অন্তত ধর্ষণের আগে একটিবার হলে চিন্তা করবে যে তার পরিবার সমাজ অন্তত মানে দেশের কাছে বা সামাজিকভাবে প্রতিপন্ন হবে তার এই ধরনের অপকর্ম দ্বারা। এই জন্য মানে ধর্ষণের শাস্তি সর্বোচ্চ মৃত্যুদণ্ড উচিত এবং সেটা প্রকাশ্য হলে খুবই ভালো হয়। কারণ হচ্ছে একটি শিশু যখন ধর্ষণের শিকার হয় তার পুরো জীবন জুড়ে হচ্ছে এই হচ্ছে ট্রমা থেকে সে আর কখনো বের হতে পারে না, এবং হচ্ছে এটা সাপার হচ্ছে তার পরিবার সমাজ রাষ্ট্র সবাই হচ্ছে এটা সাপার করে। তো একটি শিশুকে যদি আমরা নিরাপদভাবে বেড়ে উঠতে না দেই, যে এই শিশু আগামী দিনের ভবিষ্যৎ, তাহলে এই দেশের ভবিষ্যৎ বা কি থাকলো? আমাদের সেই জায়গাগুলোতে খুবই কঠিন এবং হচ্ছে খুবই বাস্তবসম্মত কাজ করতে হবে এবং সরকারকেই এগিয়ে আসতে হবে। যেমন প্রধান উপদেষ্টা বলেছে যে নারীর প্রতি যে সহিংসতা এটা আসলে উদ্বেগজনক। উনি বলেছেন যে সরকার খুব কঠোরভাবে এটি মনিটরিং করবে, কাজ করবে এবং সবার অংশগ্রহণেই হচ্ছে এই হচ্ছে অপকর্মগুলো হচ্ছে প্রতিরোধ করা সম্ভব। উনি এটাই বলেছেন। এইটাই সত্যি যে হচ্ছে আসলে শুধু আইনের প্রয়োগ না, মানে হচ্ছে সর্বস্তরের মানুষ, সর্বস্তরের জনগণ হচ্ছে এই ধর্ষণ রোধে হচ্ছে এগিয়ে আসতে হবে এবং যেই যার জায়গা থেকে হতে প্রতিবাদ করতে হবে এবং শিশু নারী যেই হচ্ছে নিরাপত্তা সেটা নিশ্চিত করার জন্য সমাজের সর্বস্তরের মানুষ কাজ করতে হবে। জি, এবং সে সাথে আরেকটি প্রসঙ্গ নিয়ে কথা বলবো, যেটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে রমজানের প্রথম সপ্তাহে নিত্য পণ্যের বাজার, যে বোতলজাত সয়াবিনের সরবরাহ স্বাভাবিক হয়নি, কমেছে খোলা তেলের দাম এবং পাশাপাশি কিন্তু আরও অনেক পণ্যের দেখতে পাচ্ছি যে দাম অনেকটাই কমে গেছে। তো সেই সাথে আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন, যে আসলে এটা মানে ব্যবসায়ীদের সদিচ্ছা নাকি হচ্ছে বাজার কমিটির কোনো রকম প্রভাব আছে? আসলে আমাদের যে বাজারের যে অস্থিরতা এটি হচ্ছে মানে আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা সবসময়ই দেখি যে কোনো উৎসব পার্বণ যদি আসে সেক্ষেত্রে ব্যবসায়ীরা এত বেশি লাভবান হয় আর এত বেশি লাভের চেষ্টা করে যে তাদেরকে যদি সরকারের যে আইনগুলো আছে বিদ্যমান বাজার মনিটরিং বা হচ্ছে বাজার সম্পর্কিত যে আইনগুলো আছে সেখানে অনেক দুর্বলতা আছে। কারণ সরকার হঠাৎ মনিটরিংয়ে যায় 10,000 টাকা জরিমানা করে। এই 10,000 টাকা জরিমানা করে আসলে ব্যবসায়ীদের কিছুই হয় না, তারা এত বেশি লাভ করে যে যেখানে 5 লাখ 10 লাখ টাকা লাভ করে নিল সেখানে হচ্ছে সেই 10,000 টাকা জরিমানা দিলে তার কিছুই হয় না এবং সেই এটাকে কিছুই মনে করে না। এই জন্য তার ইচ্ছে মতো এবং হচ্ছে বাজারে যে সিন্ডিকেট, বারবার হচ্ছে সিন্ডিকেটের কথা বলা হয়েছে যে বাজারের সিন্ডিকেট কিন্তু কোনো সরকারই এখন পর্যন্ত ভাঙতে পারছে না। তাহলে মানে তারা কিভাবে এত শক্তি পায়, যে তাদের এত শক্তি যে হচ্ছে সরকার মানে তাদের হচ্ছে কাজ পর্যন্ত যেতে পারছে না কিংবা হচ্ছে তাদের সিন্ডিকেট ভাঙতে পারছে না। সাধারণ মানুষ নাভিশ্বাস যে হচ্ছে যারা নিম্ন আয়ের বা সীমিত আয়ের মানুষ তারা হচ্ছে বাজার গিয়ে হিমশিম খায় যে 1,000 টাকা নিয়ে গেলে সেই টাকা আর ফেরত আসে না। বিশেষ করে আপনি দেখেন গতকাল পর্যন্ত মানে হচ্ছে লেবুর দাম 120 টাকা 40 টাকা পর্যন্ত হালি ছিল, অথচ বাংলাদেশ একটা কৃষি প্রধান দেশ, এখানে লেবুর উৎপাদন অনেক বেশি এবং হচ্ছে একটা গাছ থেকে 10-12 বছর পর্যন্ত লেবু হয় এবং 2 বছর পর থেকে গাছে লেবু দেওয়া শুরু করে। তারপরে হচ্ছে কৃষি যেই পণ্যগুলো আছে যেমন আমাদের হচ্ছে সবজি বলেন বা হচ্ছে চাল বলেন, এই যে চালের দাম হচ্ছে আবার বেড়েছে, অথচ চাল সরকার আমদানিও করেছে, রোজার আগে অনেক আমদানি করেছে, কিন্তু দেখেন মধ্যস্বত্বভোগীর যেই জায়গাটা সেটা কিন্তু এখন অনেক সক্রিয় এবং তারা এত শক্তিশালী যে হচ্ছে সরকারের কোনো পদক্ষেপ হচ্ছে সরকার আইন শৃঙ্খলা বাহিনীর বা কোনো পদক্ষেপই হচ্ছে কাজে আসছে না, সাধারণ মানুষের নাগালে আসছে না ভোগ্যপণ্য। তাদের সিন্ডিকেট এত শক্তিশালী কারণ হচ্ছে কৃষক কিন্তু আমাদের যে কৃষি পণ্যগুলো আছে সেখানে কৃষক কিন্তু ন্যায্য মূল্য পাচ্ছে না। কৃষক হয়তো 10 টাকা বিক্রি করছে, সেইটা হচ্ছে 3-4-5 হাত, কোথাও 6 হাতও বদল হয়, কোথাও 4 হাত বদল হয়ে যখন ভোক্তা পর্যন্ত আসে সেটা হচ্ছে অন্তত আপনার 4 গুণ 3 গুণ তো বাড়েই, তারপর 4 গুণ হচ্ছে বেড়ে হচ্ছে ভোক্তা পর্যন্ত আসে। দেখেন খেজুরের এবার প্রচুর আমদানি হয়েছে, তারপরে হচ্ছে শুল্কও উঠিয়ে দিয়েছে সরকার যেন হচ্ছে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, কিন্তু সেখানেও দেখেন হচ্ছে
এখন পর্যন্ত মানুষ হচ্ছে আসলে সুলভে মানে হচ্ছে তার যে সীমিত আয়ের মানুষ যারা তারা হচ্ছে সুলভে কিনতে পারছে না, কারণ হচ্ছে সেখানেও একটা সিন্ডিকেট। আমরা যখন ব্যবসায়ীদের সাথে কথা বলি বাজারে গেলে, তখন তারা বলে যে বাদামতলিতে যে ব্যবসায়ীরা আছে তারাই হচ্ছে মূলত এই কারসাজিটা করছে। তো সরকার সেখানে যদি মনিটরিং করে বা তাদেরকে যদি কোনোভাবে আইনের আওতায় আনতে পারে, তাহলেই হয়তো বাজারটা স্বাভাবিক হবে। ভোজ্য তেলের বাজারে একই অবস্থা। সরকার যদি ভোজ্য তেলের বাজারটা নিয়ন্ত্রণ করার জন্য আমাদের যে অভ্যন্তরীণ উৎপাদন, যেমন হচ্ছে আমাদের সরিষা, তারপর হচ্ছে আমাদের সয়াবিন বা আমাদের সানফ্লাওয়ার, যেই তেলগুলো আমাদের অভ্যন্তরীণ উৎপাদন হয়, সেগুলোর দিকে যদি একটু নজর দেয়, তাহলে মনে হয় না যে আমদানির উপর এতটা নির্ভর করতে হবে এবং সেটা হচ্ছে মানুষকে এতটা ভোগান্তিতে পড়তে হবে। তো সরকারের এখানে অনেক বেশি ভূমিকা থাকা প্রয়োজন। জি, উষা ফেরদৌস, আপনাকে আমাদের স্টুডিওতে অনেক ধন্যবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়, রাতভর বিক্ষোভ, স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগের এক দফা দাবি। পিলখানা হত্যাকাণ্ডে সাক্ষ্য গ্রহণে শেখ হাসিনা সহ 15 জনকে ডেকেছে তদন্ত কমিশন, অসহযোগিতা করলে আইন অনুযায়ী ব্যবস্থা। নিলামেও বিক্রি হয়নি সাবেক 24 এমপির বিলাসবহুল গাড়ি, দ্বিতীয়বার হবে নিলাম, দিনক্ষণ নির্ধারণ করবে চট্টগ্রাম কাস্টমস। এবং নাগরিক সুবিধা বঞ্চিত মিরসরাইয়ের আজিজনগরের বাসিন্দারা, নেই পাকা সড়ক কিংবা বিদ্যুৎ, দ্রুত ব্যবস্থার আশ্বাস কর্তৃপক্ষের। এ ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।